আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস শুরুর আগে তোমাদের সাথে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে, তোমরা সবাই জানো যে সংসদ টিভিতে তোমাদের ক্লাস হচ্ছে, সেই ক্লাসটা রুটিন অনুযায়ী হচ্ছে এবং সেই ক্লাসে অবশ্যই তোমরা দেখবে এবং আমাদের ক্লাসটি তো তোমাদের পেজের থেকেই যায়। যদি আমাদের ক্লাসটি তোমরা পরেও দেখতে পারবে, সংসদ টিভির ক্লাসটি যে সময় দেখাবে সে সময় অবশ্যই তোমরা দেখবে। আর আরেকটি বিষয় তোমাদের সাথে আমার বলার ছিল, অনেক দিন হয়েছে এই কথাগুলো আমি বলি না তোমাদের সাথে, সেটা হচ্ছে করোনা নিয়ে আগে আমরা বলতাম যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, হাত ধুবে, বাসায় থাকবে। এখন আর আমরা সেটা বলি না এবং জনগণের মধ্যে মনে হচ্ছে সচেতনতাটাও একটু কমে গেছে, কিন্তু করোনার আবার বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি পুরো বিশ্বেই। তো আশা করছি যে তোমরা সবাই এই ডিস্টেন্সগুলো, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবে। আসলে আমরা SMS সম্পর্কে যেটা জানি তার আরেকটাভাবে কিন্তু বলা যায়। দেখো, এস থেকে স্যানিটাইজার, অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এমতে মাস্কটা ব্যবহার করবে এবং এসতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে। আশা করি তোমরা এই তিনটা বিষয়ে অবশ্যই সচেতন হবে এবং সেই অনুযায়ী কাজ করবে। আর দীর্ঘদিন তোমরা বাসায় আছো বলে নড়াচড়া হয় না, তোমরা অবশ্যই কিছু শারীরিক ব্যায়াম করবে এবং মনের দিক থেকে প্রফুল্ল থাকবে, হাসি খুশির মধ্যে থাকবে। তো এই দুটি বিষয় নিয়ে আমার আলোচনা ছিল। আজকে আমি এখন মূল পাঠ্য বিষয়ে চলে যাই। আজকে আমি নবম দশম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিংয়ের নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে এটি আমার চতুর্থ ও শেষ ক্লাস এবং যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, মিস করেছো, তারা আমাদের পেজ থেকে অবশ্যই দেখে নেবে। আর আজকে আমি ব্যাংকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আজকে ব্যাংকের শ্রেণীবিভাগের শেষ ক্লাস, গত ক্লাসেও কিন্তু আমি এ বিষয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? আর তোমাদের যদি শুনতে অসুবিধা হয় বা দেখতে যদি কোনো অসুবিধা হয় তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি একটু দেখি যে দেখা যাচ্ছে কিনা। মনে হয় তোমাদের শোনায় কোনো প্রবলেম হচ্ছে না। যেই আছো আমার সাথে অবশ্যই জানাবে যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি মূল পড়ায় চলে যাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্যাংকের শ্রেণীবিভাগ। ব্যাংকের শ্রেণীবিভাগে আজকে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংকের শ্রেণীবিভাগ। তোমরা যারা খাতা কলম নেওনি তারা নিয়ে তারপরে বসো, ঠিক আছে? দেখো, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংকের শ্রেণীবিভাগটা কীরকম হতে পারে। আমরা জানি যে বাংলাদেশে প্রায় 90% লোক মুসলিম, ঠিক আছে? সেই মুসলিম ধর্মাবলম্বীর কারণেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু ব্যাংকের উদ্ভব হয়েছে, যেটা হয়েছে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশে এই ধরনের ব্যাংকিং সেবা চালু হয়েছে, যেটা পূর্বে ছিল না, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতোই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেসব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের ক্ষেত্রে তারা কিছু অন্যরকম সেবা দিচ্ছে। এর কারণ কি? আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, যারা ইসলাম ধর্মে, তাদের জন্য সুদটা হারাম করে দেয়া আছে, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোতে কার্যক্রম সুদের মাধ্যমেই চালনা করা হয়। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে ব্যাংকগুলো আছে তারা এর একটু অন্যরকমভাবে এই সেবাটা প্রদান করে থাকে। এটা কিভাবে দিয়ে থাকে দেখো, আমরা যদি আলোচনায় যাই তাহলে দেখা যাচ্ছে তারা কি কি সেবা দিয়ে থাকে। একটা হচ্ছে মুদারাবা।
মুদারাবাতে কি হয় দেখো, গ্রাহক এবং গ্রাহককে কি করে ব্যাংক মূলধন যোগান দিয়ে থাকে এবং মূলধনের ব্যবস্থা করে থাকে। ধরো আমি একটি ইসলামী ব্যাংকের গ্রাহক, এ নামক একজন ব্যক্তি ইসলামী ব্যাংকের গ্রাহক, ঠিক আছে। ডি নামক একটি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠিত একটি ব্যাংক হচ্ছে, ব্যাংকের নাম ধরলাম ডি, ঠিক আছে। এই ডি ব্যাংকটি কি করে, এই যে এ ব্যাংকের গ্রাহক আছে তাকে মূলধনের যোগান দেয়। সে যদি কোনো ব্যবসা করতে চায় তাকে কি করে, এই ডি নামক ব্যাংকটি মূলধন দিয়ে সহযোগিতা করে এবং এই মূলধনের কি দেয়, মূলধন দেয়, ঠিক আছে। এবং এই মূলধনের ব্যবস্থাপনা করে। মূলধনের ব্যবস্থাপনা কি তোমরা জানো, একটা ব্যবসা পরিচালনা করতে মূলধনের প্রয়োজন হয় এবং মূলধনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয় এবং কোন কোন খাতে বিনিয়োগ করতে হবে, মূলধনের ব্যবস্থাপনাটা কিভাবে করতে হবে সেটা এই যেই ইসলামী ব্যাংক করে থাকে। মূলধনের যোগান তো দেয় গ্রাহককে, সে তার মূলধনের যোগান দিচ্ছে এবং মূলধনের ব্যবস্থাপনাও করে দিচ্ছে। এই পদ্ধতিতে বলা হয় যে সেবা দেওয়া হচ্ছে, এটাকেই বলা হয় মুদারাবা পদ্ধতি, ঠিক আছে। এখন আমরা জানবো মুসারাকা পদ্ধতি সম্পর্কে। তোমাদের প্রায় সময় সৃজনশীল যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আমরা জানি এখন মুসারাকা সেবা কি দিচ্ছে। মুসারাকা সেবায় ব্যাংক, ইসলামী ব্যাংক ও গ্রাহক দুইজনের যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা করা হয়। মুসারাকা অর্থটি হচ্ছে, এটি একটা আরবি শব্দ, ঠিক আছে। এই আরবি শব্দ এটা হচ্ছে শির, এটার মানে হচ্ছে অংশীদারিত্ব। এটা এইটা থেকে আসছে, মুসারাকা শব্দটি সে থেকে আসছে, এটার অর্থ হচ্ছে অংশীদারিত্ব। তোমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে তো আমি তোমাদের সাথে আলোচনা করেছি এর আগেও। অংশীদারি ব্যবসা কি হয়, পার্টনারশিপের ব্যবসা হয়, তাই না। কয়েকজন ব্যক্তি একত্রে যখন মূলধন বিনিয়োগের মাধ্যমে ব্যবসা চুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। ঠিক তেমনি এই মুসারাকা পদ্ধতিতে মনে করো একজন গ্রাহক, ঠিক আছে। এই গ্রাহক ওই যে ডি ইসলামী ব্যাংক, এখন এই যে এ আর ডি এরা কি যৌথভাবে মূলধন বিনিয়োগ করবে, যৌথভাবে, ঠিক আছে। দেখো এ একজন গ্রাহক, ডিও কি, ডি হচ্ছে একটি ইসলামী ব্যাংক। এই পদ্ধতিটির নাম হচ্ছে অংশীদারিত্ব। কি করে এরা যৌথ উদ্যোগে মূলধন বিনিয়োগ করে, কি করে যৌথ উদ্যোগে মূলধন দেয় এবং সেই মূলধন অনুযায়ী চুক্তি অনুযায়ী তারা সমহারে বা চুক্তি অনুযায়ী মূলধন বন্টন, লভ্যাংশ বন্টন করে নেয়। কি করে সমভাবে বা চুক্তি অনুযায়ী লাভ বন্টন করে। তাহলে মুসারাকা পদ্ধতি বা সেবাটা কি, যে গ্রাহক এবং ব্যাংক, যে ইসলামী ব্যাংক আছে তারা কি করে, দুই পক্ষ গ্রাহক ও ইসলামী ব্যাংক যৌথ উদ্যোগে মূলধন দেয় এবং ব্যবসা থেকে যে লাভ হয় সে লাভটা সমভাবে বন্টন করে নেয়, ঠিক আছে। মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যদি হয় তোমরা আমাকে কিন্তু প্রশ্ন করতে পারো। আর এখন আরেকটা পদ্ধতি হচ্ছে মুরাবাহা। আমরা এখন মুরাবাহা পদ্ধতি নিয়ে আলোচনা করব। বা হচ্ছে
মুরাবাহা। মুরাবাহা পদ্ধতিতে ব্যাংক কি করে, যে ইসলামী ব্যাংক আছে, এটার নাম যে আমরা দিলাম ডি নামক ইসলামী ব্যাংক, এ নামক গ্রাহককে কি করে, ঋণ প্রদান করে। কিসের জন্য ঋণ প্রদান করে? কোনো কিছু কেনার জন্য, সেটা হতে পারে যানবাহন বা মেশিন, ব্যবসার জন্য মেশিনপত্র ক্রয় করতে হয়, সেজন্য কি করে, ঋণ প্রদান করে। যদি এই যে এ নামক গ্রাহক ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিত, তাহলে তাকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হতো। সেটা হতে পারে 10-12, যে ব্যাংক যে হারে ঋণের উপর সুদ নিচ্ছে, ঠিক আছে, সুদ প্রদান করতে হতো। কিন্তু ইসলামী ব্যাংক কি করে, কি সেবাটা দিয়ে থাকে এটা দেখো। তারা এই যে গ্রাহককে ঋণ দিল, ঋণের সাথে তারা ঋণের অর্থ যখন ফেরত পাবে, কিছু লাভ যোগ করে, কিছু পরিমাণ অর্থ লাভ হিসেবে যোগ করে নেয়, নির্দিষ্ট হারে সুদ নেয় না, ঠিক আছে, কিছু পরিমাণ লাভ নেয়। এই ঋণ গ্রাহককে কি দিল, সে ঋণ দিল, কি দিল, ঋণ। এই ঋণ প্রদানের সাথে কি করে, কিছু অর্থ কি করে, লাভ হিসেবে নেয়, ঠিক আছে। এটাকে মুরাবাহা বলা হয়ে থাকে। মুরাবাহা কি, যে ইসলামী ব্যাংকটা আছে সেটা যখন গ্রাহককে ঋণ দেয় কোনো কিছু কেনার জন্য, হতে পারে সেটা মেশিন, ধরো একটা মেশিন ক্রয়ের জন্য অর্থ ঋণ দিল, সেই ঋণটা কি করলো, নির্দিষ্ট হারে সুদের বিনিময়ে কিন্তু ঋণ দেয়নি। ঋণের অর্থ যখন এই গ্রাহক ফেরত দিবে, এটা যখন ফেরত দিবে, গ্রাহক যখন ঋণের অর্থ ফেরত দিবে, তখন এই ঋণের সাথে কি করে, কিছু অর্থ লাভ হিসেবে নেয়। এই পদ্ধতি হচ্ছে মুরাবাহা পদ্ধতি, ঠিক আছে। এরপর হচ্ছে ইজারা। আমরা এখন ইজারা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ইজারা কি? আচ্ছা, যদি কোনো কিছু শুনতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে তোমরা জানাবে। ইজারা হচ্ছে, ইজারা ব্যাংক কি করে, গ্রাহকের অনুরোধে, এই যে ডি নামক ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, সে কি করলো, গ্রাহক তো তাই না, এই গ্রাহকের অনুরোধে করে। এটা ধরো গ্রাহক হচ্ছে প্রথম পক্ষ, ব্যাংক হচ্ছে দ্বিতীয় পক্ষ। গ্রাহকের এই যে গ্রাহক প্রথম পক্ষ, তার অনুরোধে ইসলামী ব্যাংক কি করে, তৃতীয় পক্ষের নিকট থেকে কোনো কিছু ক্রয় করে। মানে বিক্রেতার নিকট থেকে কি ক্রয় করতে পারে, জমি বা কোনো কিছু, জমি বা কোনো মূল্যবান জিনিস বা মেশিন, কি করে, দীর্ঘ সময় তৃতীয় পক্ষের নিকট থেকে ক্রয় করে। কার অনুরোধে ক্রয় করে, এই গ্রাহকের। সে গ্রাহক হতে পারে একজন ব্যবসায়ী, সে অনুরোধ করলো এই ডি নামক একটি ইসলামী ব্যাংককে যে আমাকে ওনার কাছ থেকে একটি জমি ক্রয় করে দেন, ঠিক আছে। সে নিজে কিন্তু ক্রয় করলো না, সে কি করলো, ব্যাংকের মাধ্যমে জমি বা মেশিনপত্র ক্রয় করলো। এখন ব্যাংক কি করলো, দীর্ঘ সময়ের জন্য এই প্রথম পক্ষকে এই ধরো জমি ক্রয় করছে, ঠিক আছে। এই যে ইসলামী ব্যাংক, সে কি করলো, এই জমিটা এই গ্রাহককে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করার অনুমতি দিল, ঠিক আছে। হতে পারে দীর্ঘ সময়টা 20 বছর বা 25 বছর বা আরো বেশি, ঠিক আছে। এই যে দিল, বা কারখানা যেটাই হোক, এই দীর্ঘমেয়াদী যে জিনিসটা সে ক্রয় করলো, সেটা সে কি করলো, এই প্রথম পক্ষকে মানে গ্রাহককে
কি করতে দিল? ব্যবহার করার জন্য দিল। গ্রাহক কি করবে? এই নির্দিষ্ট সময় পর তার সম্পদ তাকে ফেরত দিয়ে দিবে এবং এই যে এত বছর সে ব্যবহার করলো এর জন্য ভাড়া প্রদান করবে এবং একেই ইজারা বলে। ঠিক আছে? ইজারা কি হচ্ছে? ইজারা হচ্ছে গ্রাহকের অনুরোধে, গ্রাহক যে কেউ হতে পারে, ব্যাংকের গ্রাহক, তাই না? গ্রাহকের অনুরোধে ইসলামী না যে কোনো একটা ব্যাংক ইসলামী ব্যাংককে অনুরোধ করলো যে আমাকে আরেকজনের কাছ থেকে এই জিনিসটা ক্রয় করে দেন। সেটা জমি হতে পারে বা মূল্যবান মেশিন হতে পারে। সেটা ক্রয় করলো কে? এই ব্যাংক। কার অনুরোধে? গ্রাহকের অনুরোধে। ঠিক আছে? করে যার কাছে ক্রয় করলো বিক্রেতা, সে তৃতীয় পক্ষ, তাই না? এটা জিনিস তো সে ক্রয় করলো, ক্রয় করে সে আবার গ্রাহককে কি করলো? ব্যবহারের অনুমতি প্রদান করলো দীর্ঘ সময়ের জন্য, 20 বছর, 25 বছর, 80 বছর, 100 বছর হতে পারে। সেটার জন্য কি করলো? আবার গ্রাহক এই নির্দিষ্ট সময় পর, ধরো যদি 20 বছরের জন্য ব্যবহার করতে নেয়, সেটা আবার কি করে? সে ব্যাংকের নিকট ফেরত দেয় এবং এই যে এত বছর সে ব্যবহার করেছে সেই বছরগুলোর জন্য ভাড়া প্রদান করে এবং এটি হচ্ছে ইজারা। তো ব্যাংক, এই 4টি ইসলামী ব্যাংকগুলো এই 4টি সেবা প্রদান করে থাকে বা আরও কিছু সেবা প্রদান করে থাকে। সেটা হচ্ছে কি কি? মুদারাবা, মুসারাকা, মুরাবাহা আর ইজারা। ঠিক আছে? বাংলাদেশে বেশ কিছু ইসলামী ব্যাংক রয়েছে। তোমাদের প্রশ্নে আসতে পারে যে বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর নাম লিখো। সেগুলো কি হতে পারে? দেখো, তোমরা জানো যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে একটি ইসলামী ব্যাংক আছে। তারপর হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, তারপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এরকম আরও অনেক ইসলামী ব্যাংক বাংলাদেশে রয়েছে। ঠিক আছে? এখন আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো জানলাম, এখন আমরা জানবো হচ্ছে কার্যভিত্তিক দৃষ্টিকোণ থেকে ব্যাংকের শ্রেণীবিভাগ। ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। কার্যভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে কি কি আছে দেখো। প্রথমটাই হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগের প্রথমটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, তোমরা একটি দেশের প্রধান একটি ব্যাংক থাকে যে ব্যাংকটি অন্যান্য সকল ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে এরকম একটি ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক। এটি মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, দেশে মুদ্রা প্রচলন করে। এই যে আমরা টাকা ব্যবহার করছি, এইটা প্রচলন করছে কে? কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ব্যাংক পরিচালনা করছে, নিয়ন্ত্রণ করছে কে? কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে? এবং কেন্দ্রীয় ব্যাংকে আরও অনেক বেশি কাজ রয়েছে যেগুলো তোমাদের মাধ্যমিক শ্রেণীর বইয়ে, নবম দশম শ্রেণীর 13 নম্বর অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা এ পর্যায়ে এতটুকুই জানবো যে প্রতিটি দেশে একটি প্রধান ব্যাংক থাকে, সেটিকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলন করে এবং অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? তো এরপরে আমরা জানি হচ্ছে কি? বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ব্যাংকের যে আমি তোমাদের সংজ্ঞা দিয়েছি সেখানে যে দেয়া আছে যে ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে সঞ্চিত অর্থ কি করে? আমানত হিসেবে গ্রহণ করে এবং ঋণ হিসেবে প্রদান করে। এই বাণিজ্যিক ব্যাংকটা মূলত এই কাজগুলো করে থাকে। জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং সেই অর্থগুলো ঋণ হিসেবে প্রদান করে এবং চাহিদা মতো অর্থ গ্রাহককে ফেরত প্রদান করে এবং অন্যান্য ব্যাংকিং কার্যাবলী কি করে? সম্পাদন করে থাকে। এর মাধ্যমেই এগুলোই হচ্ছে কি? বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। এরপর আছে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকটা হচ্ছে একটি দেশের কৃষি উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাকে কৃষি ব্যাংক বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, কিছু তোমরা কমেন্ট করছো, আবার কমেন্ট করে চলে যাচ্ছ।
আচ্ছা, ইমন বলেছে লাভ আর সুদ এক কিনা। না, লাভ আর সুদ এক না ইমন, কারণ হচ্ছে সুদ নির্দিষ্ট করে দেওয়া থাকে যে 10% ছাড়ে তোমাকে সুদ প্রদান করতেই হবে ঋণের উপরে, ঠিক আছে। আর লাভটা কি, তোমার ব্যবসা থেকে লাভ হয়েছে, এই লাভ এক এক সময় এক এক রকম হয়ে থাকে, প্রতি বছর কিন্তু একই রকম লাভ হয় না। হয় কি, যে ব্যবসায় যখন ধরো এক বছর যে লাভ হলো সেখান থেকে 5% লাভ ব্যাংক পেলো, পরের বছর যে লাভ হয়েছে সেখান থেকে 2% হারে পেয়েছে। দেখো এক এক বছর এক এক রকম। কিন্তু কোনো গ্রাহক যদি ব্যাংকের থেকে ঋণ নিত, তাকে কিন্তু ব্যাংক নির্দিষ্ট করে দিত, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো, যে 10% হারে সুদ দিতে হবে। আর তোমার ব্যবসা কি লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে আমি জানি না, কিন্তু এই ইসলামিক ব্যাংকগুলো ক্ষেত্রে কিন্তু তারা তা করে না। তারা কি করে, লাভ নেয় ব্যবসা থেকে, যেহেতু তারা ব্যবসা কর্মকাণ্ডে সক্রিয় থাকে, মূলধন ব্যবস্থাপনাতে থাকে, তারা জানে যে প্রতিষ্ঠানটায় কি পরিমাণ লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, সেখান থেকে তারা লাভ লোকসান বন্টন করে নেয়, ঠিক আছে। আর অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে তারা কিন্তু তোমার ব্যবসায় লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে সেটা জানতে যাবে না, তখন তারা কি করবে, এই নির্দিষ্ট হারে যে সুদ ছিল সেই সুদটাই তারা নিবে, ঠিক আছে। আচ্ছা, ইমনকে অনেক ধন্যবাদ যে ও আমাকে প্রশ্ন করেছে। তারপর হচ্ছে নিশাদুল দেখছে, তারপর নিধি আক্তার আছে 9-এর। নিধি, হ্যাঁ নিধি ভালো আছি, ঠিক আছে। আচ্ছা, কৃষি ব্যাংক হচ্ছে দেশের কৃষকদের উন্নয়নের জন্য যে ধরনের সেবা প্রদান, উন্নয়নের জন্য যে ব্যাংকগুলো প্রতিষ্ঠা হয়ে থাকে, তাহলে তাকে কৃষি ব্যাংক বলা হয়ে থাকে। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নামে একটি ব্যাংক আছে, যে কৃষকদের সহযোগিতার জন্য যে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়ে আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক দেশের শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে তাকে শিল্প ব্যাংক বলে। কি করতে পারে, কারখানা স্থাপন, জমি ক্রয় বা মেশিনপত্র ক্রয়ের জন্য যে ব্যাংকগুলো সহযোগিতা করে থাকে ঋণ প্রদানের মাধ্যমে, তাকে শিল্প ব্যাংক বলা হয়ে থাকে। বাংলাদেশে এই ধরনের একটি ব্যাংক আছে, BDBL, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, BDBL, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ঠিক আছে। মূলত কার্যভিত্তিক শ্রেণীবিভাগে এইসব জায়গা থেকেই প্রশ্ন হয়, এবং এই নিয়ে আমি এই জন্য এতক্ষণ আলোচনা করলাম। এরপর আমি আরেকটা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক, বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ। ডাস্টারটা কোথায় গেল? বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ। বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ কীরকম আবার দেখি আমরা, সেটা হচ্ছে শ্রমিক ব্যাংক। যদিও বাংলাদেশে এই ধরনের ব্যাংকের প্রচলন নেই, তবে বিশ্বে আছে। শ্রমিক ব্যাংকটা কি? শ্রমিক ব্যাংক হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকদের সহযোগিতা করার জন্য, সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশে এ ধরনের ব্যাংকের প্রচলন নেই, তবে বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তারা কি করে, তারা বিভিন্ন শিল্প কারখানার সামনে তাদের শাখা খুলে শ্রমিকদের সহযোগিতা করে থাকে। কি করে, তারা শ্রমিকদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে এভাবেই, ঠিক আছে।
নির্দিষ্ট হারে তো তাদের বাংলাদেশের শ্রমিক ব্যাংক নামে কোনো ব্যাংক তো নাই, কিন্তু শ্রমিকদের সহযোগিতার জন্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো শিল্প কারখানার সামনে শাখা খোলার মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে মহিলা ব্যাংক। মহিলা ব্যাংকও আসলে বাংলাদেশে নাই, তবে মহিলা ব্যাংক হচ্ছে মহিলাদের সহযোগিতার জন্য, সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য এই ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে। মহিলারা জানো যে সাধারণত মহিলারা কিন্তু সঞ্চয়ে বেশি আগ্রহী থাকে, তো তাদের সঞ্চয়ে আগ্রহী করে তোলার জন্যই কিন্তু এই মহিলা ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। এরপর হচ্ছে স্কুল ব্যাংক। স্কুল ব্যাংকটা কি? স্কুল ব্যাংক বাংলাদেশে 1960 সালে স্থাপিত হয়েছিল, যদিও বর্তমানে আর সেটা নাই, কিন্তু 1960 সালে হয়েছিল। তখন স্কুল ব্যাংকিংটা কিভাবে হয়, স্কুলের শিক্ষার্থীদের দেখো ওরা টিফিনের জন্য, হাত খরচের জন্য বাবা মার কাছ থেকে কিছু অর্থ পেয়ে থাকে, সেখান থেকে ওরা কিভাবে জমাতে পারে তাদের জন্য তা কি করতো, বাক্স দিয়ে যেত সেই ব্যাংকগুলো থেকে, যে তোমরা এই বাক্সে তোমাদের অর্থ জমাতে পারো। স্কুলগুলোতে সেভাবে করে ব্যাংক শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা চালু ছিল, যদিও বর্তমানে আর এর ধরনের কার্যক্রম দেখা যায় না। এই কার্যক্রমটা কিন্তু বাংলাদেশে বেশ কিছুদিন ছিল, এরপরে আর এটি স্থায়ী হয়নি। তো ঠিক আছে, আজকে এর আগে আমি তোমাদেরকে অন্যান্য শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কার্যভিত্তিক এবং বিশেষ মক্কেল ভিত্তিক ব্যাংকিং নিয়ে আলোচনা করলাম। আর এই অধ্যায়ের উপর এটি আমার শেষ ক্লাস। আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিবে এবং নিয়মিত পাঠ অনুশীলন করবে, সুস্থ থাকবে, নিয়ম নীতি মেনে চলবে, বাসা থেকে বের হবে না, এটা আশা রাখছি আমি। আর আমি তো শুরুতেই তোমাদেরকে বললাম যে সংসদ টিভিতে তোমাদের ক্লাস হচ্ছে, নিয়মিত সেই ক্লাসগুলো দেখবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।